ডাব্লিউবিজি 2026-এর আর হাতে কোনো মাত্র 40 থেকে 45 দিনের মতো বাকি রয়েছে। দেখো এই মুহূর্তে কেউ যদি ভাবে যে আমরা 11-12 প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো মতো ভাবে কমপ্লিট করে ফেলবো, যদি সে আগে থেকে ঠিকঠাক ভাবে না পড়ে আসে, তাহলে এই 45 দিনের সমস্ত চ্যাপ্টারগুলোকে পড়ে রিভিশন করে কোশ্চেন প্র্যাকটিস করে মক টেস্ট দেওয়া, এগুলো কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে। দেখো বন্ধুরা, একটা স্পষ্ট কথা তোমাদের বলি, যারা অ্যাকচুয়ালি টপার হয় না, যারা একদম 130-40 এরকম মার্কস করে, যারা টপার হয় তারা কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোকে কিন্তু ফুল ফোকাস করে না, স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টারের উপর একদম তারা 100% দেয়, যে তারা ওই চ্যাপ্টারগুলো থেকে যেমন প্রশ্ন আসুক না কেন তারা সবসময় রেডি থাকবে। সেই রকম ভাবে তোমাদের কিন্তু প্রিপারেশন থাকতে হবে। তার কারণ বন্ধুরা দেখো, যদি তারা সমস্ত চ্যাপ্টারগুলোই নজর রাখতো বা সমস্ত চ্যাপ্টারগুলো যদি একদম পুরোপুরি সবল থাকতো, তাহলে 130-40 কাটাবে কিন্তু ভালো ভালো ব্রাঞ্চ তারা পেতো না, মানে 200-তে প্রায় 180-90 এরকম কিন্তু পেয়ে যেত। ঠিক আছে, সেই জন্য তারা যারা অ্যাকচুয়ালি টপ করে তারাও কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করে না, কিন্তু বাদ বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো হয়ে থাকে সেগুলো জাস্ট উপর দিয়ে চোখ বুলিয়ে যায়। তার কারণ বন্ধুরা, ডাব্লিউবিজি এমন একটা এক্সাম যেখানে স্পেসিফিক কিছু কিছু চ্যাপ্টারের উপর কিন্তু বিরাট হাই ওয়েটেজ রাখে এবং সেগুলো থেকে অ্যাভারেজ প্রশ্নের সংখ্যা বেশি হয় এবং সেগুলো থেকে নাম্বারের পরিমাণটাও বেশি হয়। সেই চ্যাপ্টারগুলো যদি আমরা ভালো মতো করে ভালো করে রপ্ত করতে পারি, তাহলে শুধুমাত্র আমাদের কিন্তু পুরোপুরিভাবে একটা ভালো মার্কস করতে পারি, যে মার্কসে আমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজের ভালো ব্রাঞ্চ আপাতত আনতে পারি। দেখো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনের পর্যন্ত দাঁড়িয়ে আর মাত্র 40 থেকে 45 দিন মতো বাকি আছে, আমি তাও জানি যারা ডাব্লিউবিজি 2026-এর ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে 30-40% ছেলেপেলে সিরিয়াস, বাদ বাকি পার্সেন্টেজ এখনো সিরিয়াস না, শুধুমাত্র ফর্মটা ভরে রেখেছে। পরীক্ষা ঠিক 15 থেকে 20 দিন আসবে, তখন তাদের মাথার মধ্যে টনক ঘুরবে। দেখো ডাব্লিউবিজি এক্সাম অত সহজ কিন্তু না। 15 থেকে 20 দিন আগে তুমি ভাবছো সমস্ত কিছু পড়বো বা পিআই গুলো করে চলে যাবো, তাহলে আমার সমস্ত কিছু ভালো হয়ে যাবে, এমনটা কিন্তু না। তার কারণ ডাব্লিউবিজি এক্সাম যথেষ্ট একটা লেভেলের এক্সাম, যেই মেন্সের তুলনাও তোমরা জানো অনেকটা উপরের দিকে চলে ডাব্লিউবিজি এক্সাম। সেজন্য এই 15-20 দিন পরে অসম্ভব যদি তোমরা 11-12 ভালো করে ঠিকঠাকভাবে না পড়া হয়ে থাকে, যদি তুমি 11-12 মানে আগে থেকে না পড়ে থাকো, সেই জন্য আমি বলি। আর যারা এখনো পর্যন্ত সিরিয়াস হওনি তার প্রত্যেককে বলে থাকি, এখন পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সিরিয়াস হয়ে যাও। এই মোটামুটি আর 15টা যে দিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে, এই 15 দিনে তোমরা মোটামুটি সিলেবাসটাকে প্রায় কমপ্লিট করার চেষ্টা করো। আর বাদ বাকি যে 30 দিন আছে সেখানে শুধুমাত্র রিভিশন প্র্যাকটিস মক টেস্ট, রিভিশন প্র্যাকটিস মক টেস্ট এরকম যদি করতে পারো, তাহলে তোমার রেজাল্ট কিন্তু ভালো ভালো বাড়বে। আমি 15 দিনে ধরলাম না, আমি মোটামুটি তোমাদের জন্য 25 দিনই টাইম দিলাম, আর বাদ বাকি দিনগুলো তোমাদের এইভাবে চলতে হবে। তাই আমি এখনো বলছি, যদি এরকম মনে হয়, তার কারণ বর্তমানে দিনের অবস্থা তোমরা জানোই, জেনারেল লাইনে গিয়ে আমাদের এখন বর্তমানে কোনো লাভ নেই। আমার বিএসসি, এমএসসি, পিএইচডি করে ভরে ভরে সবাই পড়ে আছে, তারা এখন সবাই টিউশন পড়াচ্ছে, তারা সামান্য একটা ডাব্লিউবিসিএস এর গ্রুপ সি, গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে পারছে না, বসে আছে, বা গ্রুপ সির একটা যে কোনো একটা পরীক্ষা হলে হলো, ক্লার্কের যে কোনো একটা পরীক্ষা হলে হলো, যারা পিএইচডি করে বসে আছে তারা এরকম করছে। বুঝতে পারছো বিএসসি লাইন বা জেনারেল লাইনের অবস্থার কি? তাই যদি এখনো নির্দিষ্ট তোমার ভবিষ্যৎকে একটু হলেও স্বীকার করতে হয়, বন্ধুরা দেখো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যাও তাহলে প্রাইভেট বিভিন্ন কোম্পানি বা এদিক ওদিক কোম্পানি তোমরা জাস্ট কাজটা করে খেতে পারবা। এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে অবস্থা, সেজন্য আমি তোমাদের বলি, একটা ভালো কলেজ থেকে, একটা ভালো ব্রাঞ্চ থেকে তুমি যদি পড়ো, তাহলে তোমার মোটামুটি ভবিষ্যৎটা প্রায় উজ্জ্বলের দিকে যাবে, ভবিষ্যৎটা তোমার মোটামুটি ঠিকই থাকবে। সেজন্য প্রত্যেককেই বলি, এখন আজকের দিন দাঁড়িয়ে তোমরা প্রত্যেকে যারা যারা ফর্ম ফিল আপ করো তারা সিরিয়াস হও। প্রত্যেককেই বলি, জেনারেল লাইনে গিয়ে বন্ধুরা এখন বর্তমান দিনে কোনো কিছু হবে না, পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা বলা খুব মুশকিল, পরবর্তী ক্ষেত্রেও এর কোনো শুরু হবে না। সেই জন্য আমি বলি, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিয়াস হয়। এবার যেটা প্রসঙ্গ, ডাব্লিউবিজি 2026-এর যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা দেখবো, যে মূলত যেগুলো হাই ওয়েটেজ রাখে, যেগুলো পড়লে মোটামুটি ভাবে আমাদের হয়ে যাবে, সেই সমস্ত চ্যাপ্টারগুলোর দিকে আমরা একটু দেখবো। ঠিক আছে, তারপর আমি বলবো যে কিভাবে শেষ করবা। দেখো, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, কিন্তু কাজে করাটা অনেক কঠিন, সেটা আমি বুঝতে পারি, সবাই জানি। তার আগে বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করা, দাদা তুমি কি করো, তুমি কি ডাব্লিউবিজি ক্লিয়ার করেছো? আমি তোমাদের বলি, ডাব্লিউবিজি 2023 আমি এক্সাম দিয়েছিলাম এবং সেখানে আমি মোটামুটি একটা ভালো র্যাঙ্ক করেছিলাম, যে র্যাঙ্কে আমি জলপাইগুড়ি একটা ভালো গভর্নমেন্ট কলেজ, মানে জলপাইগুড়ি একটা ভালো ব্রাঞ্চ পেয়ে গেছিলাম। কিন্তু আমার পাগলামও বলতে পারো, তোমাদের আমি এত গাল দিলাম বা এত সমস্ত বললাম, গাল তো দিলাম না, এত বকলাম, তাও এটা পাগলামি বলতে পারো। আমার ফিজিক্সের প্রতি যেহেতু ভালোবাসা আছে, তাই বর্তমানে আমি বিএসসি করছি ফিজিক্স নিয়ে। তো যাই হোক, সে সমস্ত কথা আমি বাদ দিলাম। এবার যেহেতু ডাব্লিউবিজি এক্সামটা আমি মোটামুটি 1 মাস আগে ঠিকঠাক ভাবে পড়ে প্রিপারেশন করেছিলাম, তার কারণ 11-12 বেসটা আমার ভালো ছিল, সে তার উপর ভিত্তি করে বলছি। আমি কিছু কিছু চ্যাপ্টারের উপর ফোকাস করেছিলাম মেনলি, এবং তোমাদেরকে বলছি কিছু কিছু চ্যাপ্টারের উপর ফোকাস করো। এই চ্যাপ্টারগুলো পুরোপুরি যদি 100% দিয়ে করতে পারো, তাহলে তোমরা একটা ভালো মার্কস কি ভালো, যথেষ্ট ভালো র্যাঙ্ক চলে যাবে, এমনকি তোমরা যেও চলে যেতে পারে। এমনকি আজকের দিনে দাঁড়িয়ে অনেকের ব্রেন ক্যাপাসিটি এরকম থাকে, ঠিক আছে, অনেকের ব্রেন ক্যাপাসিটি এরকম থাকেই, আমি এটা বলছি না। অনেকে বলে তো শুধুমাত্র পড়লেই হয়ে যায়, পড়লে তার ব্রেন ডেভেলপমেন্ট হতে থাকে, অবশ্যই এটা ঠিক, কিন্তু তাও অনেকের ক্যাচিং পাওয়ার বেশি থাকে। তারা মোটামুটি ভাবে ধরো অনেকে পড়ে এসছে, এই 45 দিনে 100% দিয়ে পড়বে, এই সমস্ত চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করবে, তারা কিন্তু জেইউর একটা টপ ব্রাঞ্চও পেয়ে যায়, এরকম ছেলেপিলেও আছে।
কিন্তু আমি অ্যাভারেজ সমস্ত ছেলেপিলের ক্ষেত্রে বলছি এই সমস্ত চ্যাপ্টারগুলোর উপর তোমরা মেনলি ফোকাস করো, ঠিক আছে? এই সমস্ত চ্যাপ্টার উপর ফোকাস করো। কী কী চ্যাপ্টার আমি তোমাদের বলি। যাই হোক, দেখো আমি যদি ফিজিক্সের কথায় আসি, ইউনিট অ্যান্ড ডাইমেনশন কীভাবে করবা সে সম্পর্কে আমি তোমাদের বলছি কীভাবে করবা, তোমরা ভালো করে মনোযোগ করে শোনো, ঠিক আছে? ইউনিট অ্যান্ড ডাইমেনশন, কাইনেমেটিক্স 1 and 2D, NLM, WPE মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি, থার্মোডাইনামিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, ইএমআই অ্যান্ড এসি, মডার্ন ফিজিক্স অ্যান্ড হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আমি এখানে ফ্লুইড মেকানিক্সটা বন্ধুরা অ্যাড করেছি, তার কারণে এই জিনিসটা সবাই এড়িয়ে চলে। আমি তোমাদের রোটেশনটার কথা বাদ দিলাম, রোটেশনটা একটা হিউজ লেভেলের একটা চ্যাপ্টার এবং অনেকে বুঝতে পারে না, এবং অবশ্যই আমিও ফিজিক্স নিয়ে পড়ি এবং আমিও এর ঠেল বুঝি, বিএসসি লেভেলে আমি রোটেশনের ঠেল বুঝি যে এই রোটেশনটা অ্যাকচুয়ালি কি, এর মধ্যে কত জটিলতা আছে সে সম্পর্কে আমি বুঝি। সেজন্য রোটেশন যেহেতু যদি কারোর স্ট্রং হয়ে থাকে সে অবশ্যই ভালো করবা, কিন্তু যদি নাও করো ফ্লুইড মেকানিক্স এই ছাটি ছুটি কিছু কিছু চ্যাপ্টার তোমরা দেখো না। তোমরা শুধুমাত্র আমি জানি বুঝতে পারি যে ইউনিট ডাইমেনশন, কাইনেটিক্স 1 সবাই এটাই বলে, এনএলএম, ডব্লিউপি, থার্মোডাইনামিক্স, কিন্তু ছাটি ছুটি যেমন ফ্লুইড মেকানিক্সের তুমি যদি জাস্ট ফর্মুলাগুলো একটু দেখে যাও, সেই ফর্মুলা ভিত্তিকে তোমাদের কিন্তু কোশ্চেন পুজে জিজ্ঞেস করে, ঠিক আছে? কিন্তু তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখো, মডার্ন ফিজিক্সের ক্ষেত্রেও দেয় মোটামুটি, বা কাইনেমেটিক্স 1 ক্ষেত্রে দেখো, এমন প্রশ্ন দিতে পারে তোমাদের কিন্তু মাথা ঘুরে যেতে পারে। কিন্তু ফ্লুইড মেকানিক্স যে ছাটি ছুটি চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো শুধুমাত্র সূত্রগুলো দেখে দেওয়া জাস্ট, আর বাদ বাকি এই চ্যাপ্টারগুলো স্ট্রং ভাবে একদম করে দেবে, একদম প্রপারলি স্ট্রং ভাবে। ক্লিয়ার? আমরা আসি কেমিস্ট্রির ক্ষেত্রে, একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হাইড্রোকার্বন, হ্যালোঅ্যালকিন, জিওসি। দেখো আমি তোমাদের বলি কেমিস্ট্রির ক্ষেত্রে জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটাকে বলে, অর্থাৎ তোমার ওই যে কার অ্যাসিডিটি বেশি হবে, কার ক্ষারকীয়তা বেশি হবে, অর্থাৎ তোমরা টোটাল ইনঅর্গানিক এবং অর্গানিকের মধ্যে অর্গানিক কেমিস্ট্রিটা একদম প্রপারলি ঠিকঠাক ভাবে করে যাওয়ার চেষ্টা করবা, এবং তার সাথে ইনঅর্গানিকটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। ফিজিক্যালের পরিমাণটা একটু কমই থাকে। ফিজিক্যালটা দেখবা বলতে গেলে তোমরা শুধুমাত্র সলিউশনটা দেখতে পারো, এবং সলিউশনটা দেখে তোমরা ফিজিক্যালতে বেশি মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। অর্গানিক আর ইনঅর্গানিকটা ঠিকঠাক হয়ে যায়। ইনঅর্গানিকের মধ্যে পি, এফ আর ডি ব্লক মৌল, ওটা বললে হয়ে গেল। আর অর্গানিকের সমস্ত চ্যাপ্টারগুলো একটু ইকুয়েশন টিকুয়েশন এগুলো ভালো করে দেখার চেষ্টা করবা, কারণ অর্গানিক থেকেই কিন্তু ডায়াগ্রাম ভিত্তিক তোমাদের প্রশ্ন বেশি দেখতে পাই আমরা। ক্লিয়ার? বাদ বাকি চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ। জিওসিটাকে বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যদি কেউ স্ট্রং থাকে, তার মোটামুটি অর্গানিকটা স্ট্রং হয়ে যায়। অনেকের অর্গানিক নিয়ে ভয় পায়, আমিও এটা বুঝেছি, তার কারণ তারা জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটা পড়েই না। মানে সাধারণ অর্গানিক কেমিস্ট্রিটাকে বোঝার আগে, অর্গানিক কেমিস্ট্রি বোঝার আগে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যদি ভালো করে বুঝতে পারে, তাহলে সে আর বলবে না অর্গানিক কেমিস্ট্রি মানে শুধুমাত্র মুখস্থ করা, তাহলে অর্গানিকটা একটু বুঝতে পারবে সে। ক্লিয়ার? যাই হোক, এবার আমরা আসি ম্যাথের ক্ষেত্রে। দেখো ফাংশন মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কোয়াড্রেটিক ইকুয়েশন, ম্যাক্সিমাম মিনিমা, লিমিট, ডিফারেন্সিয়াল কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবল ইন্টিগ্রেশন, স্টেট লাইন, সার্কেল প্রপার্টি। আমি তাও বলি যারা অতি দুর্বল স্টুডেন্ট, যারা মিডিয়াম স্টুডেন্ট, তারা মোটামুটি এই সমস্ত চ্যাপ্টারগুলো করার চেষ্টা করবা। যারা অতি দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে, বা যাদের এখন এই মুহূর্তে নতুন ভাবে শুরু করছে, তাদেরকে বলি ফিজিক্সের ক্ষেত্রে তোমরা থার্মোডাইনামিক্সটা করার চেষ্টা করবা, ইলেকট্রোস্ট্যাটিক্সটা করার চেষ্টা করবা, মডার্ন ফিজিক্সটা করার চেষ্টা করবা, আর কাইনেমেটিক্স 1D and 2D করার চেষ্টা করবা, আর ইএমআই আর এসি এই কটা চ্যাপ্টার করার চেষ্টা করবা। যারা নতুন ভাবে শুরু করছো বা যাদের দুর্বল রয়েছে, 11-12 দুর্বল রয়েছে, তাদের ক্ষেত্রে বুঝি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদের বলি তোমরা মোটামুটি অর্গানিক কেমিস্ট্রিটা একদম পুরোপুরিভাবে স্ট্রং করবা। জিওসি, অ্যালকোহল, ফেনল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এই অর্গানিক কেমিস্ট্রিটাকে স্ট্রং করার চেষ্টা করবা। ক্লিয়ার? নেক্সট আমরা যদি ম্যাথের ক্ষেত্রে আসি, তাহলে তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস এটা করবে। এখান থেকে প্রায় 5-6টা প্রশ্ন কিন্তু চলে আসে, এবং এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস, সহজ একটা চ্যাপ্টার, তোমরা সবাই করতে পারবা। আর বাদ বাকি তোমরা ক্যালকুলাস পার্টটা করার চেষ্টা করবা। তার কারণে ম্যাথের ক্যালকুলাস থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটা আসে, ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে এই ক্যালকুলাস থেকে। এই হচ্ছে তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বন্ধুরা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যদি নিজের 100% দাঁড়িয়ে আজকের দিনে তোমার নিজের 100% দিয়ে তুমি যদি পরিশ্রম করে তুমি যদি এই সমস্ত চ্যাপ্টারগুলো করতে পারো, মোটামুটি তোমরা ডিভাইড করে নাও, তোমরা এই চ্যাপ্টারকে ভালো করে স্ক্রিনশট করে তোমরা খাতায় লিখে নাও, তারপর তোমরা এইভাবে ডিভাইড করে নাও। আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশন ফিজিক্সের করবো আজকে, তারপরে হাইড্রোকার্বনটা করবো আজকে, ফাংশনটা করবো আজকে, এইভাবে প্রত্যেকটা দিন এইভাবে ডিভাইড করে নাও। মোটামুটি 18 থেকে 20 দিনের পর্যন্ত এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা সেরে ফেলার চেষ্টা করো। কিভাবে সেরে ফেলবা বন্ধুরা, তোমরা দেখতে পারো অ্যাভেলেবেল অনেক কন্টেন্ট রয়েছে ইউটিউবে। তোমরা ফিজিক্স ওয়ালা নামক ভালো প্ল্যাটফর্ম থেকে, যেখান থেকে তোমার সুবিধা হচ্ছে সেই প্ল্যাটফর্ম থেকে তুমি জাস্ট ভালো করে দেখার চেষ্টা করো। তাই বলে 5-6 ঘন্টার লেকচার দেখে আমার কোনো লাভ নেই। আমি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে লেকচারটা দেখে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করবো। আর যদি আমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করা থাকে, শুধুমাত্র আমরা নোটসটা দেখবো, নোটসটা পড়বো। নোটসটা দেখার পর আমরা শুধুমাত্র WBG যে সমস্ত PIQ-গুলো রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার করে প্র্যাকটিস করবো। PIQ কোথায় পাবা? দেখো মার্কস বোর্ডে তোমাদের একটা অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে নাও। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক PIQ আছে। এবার দেখবা তুমি ধরো কালকে তুমি
প্ল্যান দিলা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন করবো আমি, হাইড্রোকার্বন করবো আমি, ফাংশন করবো। এবার এই 3টে চ্যাপ্টার তুমি প্ল্যান দিলা, এবার এই 3টে চ্যাপ্টার তুমি ওয়ান শট দেখে নাও, যেখান থেকে সুবিধা হবে 1 থেকে 2 ঘন্টা, বা তুমি নোট পড়ে নাও, নোট পড়ে নেওয়ার পরে তুমি সঙ্গে সঙ্গে চলে যাবে পিআইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, ডাব্লিউবিজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সমস্ত কিছুগুলো করে ফেলো, যেখানে যেখানে আটকাছে সেগুলো খাতায় একটা জায়গায় লিখে রাখো। ক্লিয়ার? আর যদি তারপরেও তোমার সময় থেকে যায় তাহলে তুমি যেই মেন্সের পিআইকিউগুলো করতে পারো। ঠিক আছে? এইভাবে তোমরা 18 থেকে 20 দিনে এই সমস্ত চ্যাপ্টারগুলো একবার ভালো করে ফেলো, অর্থাৎ টোটালটা একবার ভালো করে রপ্ত করে নাও, বা রিভিশনের টাইপের রিভিশনের মতো ভাবে তোমরা সমস্ত চ্যাপ্টারগুলোকে একবার পড়ে নাও। তারপরে 1 মাস ধারাধার প্র্যাকটিস করতে হবে, ধারাধার তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে, এইভাবে তোমাদের কিন্তু চলতে হবে, বুঝতে পারলা? তাহলে তুমি নিজের র্যাঙ্কে ইমপ্রুভ করতে পারবা। আর মক টেস্ট না দিলে তুমি কখনো বুঝতেই পারবে না। তুমি মক টেস্ট যদি না দাও তাহলে তোমাদের ওই যে ডাব্লিউবিজি এক্সামটা সেটা মক টেস্ট হিসাবে দিবা তোমরা, সেরকম হয়ে যাবে। সেজন্য মক টেস্ট দিয়ে নিজেকে একদম ঠিকঠাক ভাবে নিজেকে রপ্ত করতে হবে যে আমার এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে, আমাকে এইভাবে ডেভেলপমেন্ট করতে হবে, সেটা সম্পর্কে আমাকে বুঝতে হবে। ক্লিয়ার? তো একটা কথা তোমাদের বলি যে তোমাদের যদি তাও সমস্যা থাকে, তোমাদের প্রত্যেকের জন্য আমরা একটা জিনিস এনেছি, প্রত্যেকের জন্য একটা বলি যে আমরা এই যে বিগত 40 থেকে 45 দিন রয়েছে, এই যে প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হবে। সকালবেলার দিকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রত্যেকটা নোটস প্রোভাইড করে দেওয়া হলো। নোটসগুলো দেওয়ার পরে তোমরা ভালো তোমাদেরকে সেই চ্যাপ্টারের উপর ডাব্লিউবিজি ওরিয়েন্টেড যে সমস্ত আরো প্রশ্নগুলো হতে পারে পিআইকিউ ওরিয়েন্টেড, তার একটা পিডিএফ তোমাদের প্রোভাইড করা হলো। এবং তারপর রাত্রিবেলায় তোমার ওই চ্যাপ্টার থেকে এই যে 3টে চ্যাপ্টার তোমাদের পাঠানো হয়েছে গ্রুপে, সেই 3টে চ্যাপ্টার তোমার যারা সব সমস্যাগুলো হচ্ছে বা তোমার যা যা প্রবলেমগুলো হচ্ছে, তা কিন্তু আমাদের যে মেন্টর থাকবে তাকে তুমি জিজ্ঞাসা করতে পারো, তারা সেইভাবে সলভ করবে। ক্লিয়ার? এবং তারপরে তোমাদের ধীরে ধীরে 1 সপ্তাহ অন্তর 1টা 2টো 3টে 4টে এইভাবে মক টেস্ট কিন্তু এগোতে থাকবে। এরকম একটা ব্যবস্থা তোমাদের জন্য প্রত্যেকে করছি। সেই জন্য তোমরা এই ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রত্যেককেই বলি, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট যুক্ত হয়ে থাকো। সেখান থেকে সমস্ত আপডেট এবং পরীক্ষা একদম শেষ পর্যন্ত সমস্ত আপডেট তো পাবে, এবং তোমার আরও বিভিন্ন টাইপের কোশ্চেন প্র্যাকটিস সমস্ত কিছু ওখান থেকে পাবে। আর যদি এই ব্যাচটা আমরা সত্যিভাবে আর 40 দিনে যদি লঞ্চ করি, এইভাবে যদি আমরা লঞ্চ করি, তাহলে সেটা তার আপডেটও কিন্তু ওখান থেকে পাবে, খুব ন্যূনতম ফিজের মাধ্যমে সেখান থেকে তোমরা পেতে পারো। ঠিক আছে? আমরা এখানে আপাতত ভিডিওটা শেষ করছি। আশা করছি বুঝতে পারলা তোমাদের এই কদিনে কি কি করা উচিত বা কিরকম ভাবে চলা উচিত, বুঝতে পারলা? এবার তোমাদের স্ট্র্যাটেজি থাকতেই পারে, সেই অনুযায়ী তোমরা চলো। কিন্তু আমি বলবো যে 15 থেকে 20 দিন বা 25 দিন মতো তোমরা টাইম নেবা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, রিভিশন করার জন্য, আর মক টেস্ট দিয়ে তার প্রপার অ্যানালিসিস করার জন্য 25 থেকে 30 দিন মতো টাইম নিতেই হবে। ঠিক আছে? না হলে কিন্তু ভালো রান করা যাবে না। সেজন্য বলছি তাড়াতাড়ি আর যে 15 থেকে 20 দিন রয়েছে, এই দিনের মধ্যে নিজের একদম 200% দিয়ে সমস্ত সিলেবাসগুলোকে সেরে ফেলার চেষ্টা করো। যে হ্যাঁ বললাম, বা তোমাদের নিজস্ব স্ট্র্যাটেজি থাকতে পারে, সেভাবে সেরে ফেলার চেষ্টা করো। প্রত্যেকেই ভিডিও শেষ করার আগে লিখে যাও, ডাব্লিউবিজি 2026-এ একটা ভালো কলেজ আমি নেবই, একটা ভালো কলেজের ভালো ব্রাঞ্চ আমি নেবই, এবং তার সাথে আমি একটা ভালো র্যাঙ্ক করবোই। দাদা তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী